আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একরাশ শুভেচ্ছা জানিয়ে আজ তোমাদের প্রথম সেমিস্টারের প্রথম গল্প পুঁই মাচা সম্বন্ধে লাইন ধরে ধরে আলোচনা করব এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে তাও তোমাদের আলোচনা করিয়ে দেব। চলো শুরু করা যাক। দেখো, গল্পটির নাম হলো পুঁই মাচা। পুঁই আমরা কি সেটা সবাই জানি। পুঁই হলো এক ধরনের শাক। আর মাচা কি? মাচা হলো বাঁশ বা কঞ্চি দ্বারা নির্মিত লতানো সহায়ক এক ধরনের বেদি। যেহেতু তোমাদের এমসিকিউ নির্ভর প্রশ্ন আসবে, তাই তোমরা যে কোনো গল্প বা কবিতার লেখক পরিচিতি অংশটিও খুব ভালোভাবে তৈরি করবে। পুঁই মাচা গল্পটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই জানি তিনি হলেন বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ কথা সাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেছেন 1894 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর নদিয়া জেলার কাছাকাছি মুরাতিপুর গ্রামে। তার বাবার নাম মহাপদ্ম বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম মৃণালিনী দেবী। তিনি 1918 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। এই মহান সাহিত্যিকের সাহিত্য জীবন শুরু হয় 1921 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় উপেক্ষিতা গল্পটির মধ্য দিয়ে। তোমরা খাতাতে লিখে নিতে পারো। তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প সংকলন হলো মেঘমল্লার, যেটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এরপর মৌরি ফুল, এটিও 1932-এ প্রকাশিত। এরপর তার একটি বিখ্যাত গল্প সংকলন হলো চাঁদের পাহাড়, এটি প্রকাশিত হয়েছে 1938 খ্রিস্টাব্দে। তার বিখ্যাত কয়েকটি উপন্যাস হলো পথের পাঁচালী, এটি 1929-এ প্রকাশিত। এছাড়াও আরণ্যক, এটি 1939-এ প্রকাশিত। আদর্শ হিন্দু হোটেল, এটি 1940-এ প্রকাশিত। এছাড়াও তার আরেকটি বিখ্যাত উপন্যাস হলো ইছামতি, এটি 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত। এই ইছামতি উপন্যাসের জন্যই তিনি 1951 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পান। এই বিখ্যাত সাহিত্যিককে সম্মান জানিয়ে বনগাঁতে অবস্থিত বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম রাখা হয়েছে বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। তার রচিত বিভিন্ন উপন্যাসকে আমরা সিনেমাতেও গিয়ে দেখেছি, যেমন পথের পাঁচালী পরিচালনা করেছেন সত্যজিৎ রায় এবং চাঁদের পাহাড় সিনেমাটির পরিচালক হলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যের এই চির উজ্জ্বল মানুষটি মারা যান 1950 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। গল্পটির লাইনভিত্তিক আলোচনা শুরু করবার আগে আমাদের যে সমস্ত বিষয়গুলি আর একটু জেনে নিতে হবে, সেটি হলো এই গল্পটির উৎসস্থল কী বা কোথা থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকাতে 1931 বঙ্গাব্দের মাঘ মাসের সংখ্যায়। এটি একটি হাতে লেখা পত্রিকা অবসারিকা নামক পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। তবে আমাদের এই পাঠ্যাংশটি মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গল্পটির প্রেক্ষাপটের দিকে তাকালে আমরা দেখতে পাব লেখক পাথুরিয়া ঘাটার জমিদার বাড়িতে গৃহ শিক্ষকতা করতে গিয়ে সেখানে তার ছাত্রদের গল্প বলতে গিয়েই এই পুঁই মাচা গল্পটির সৃষ্টি করেছিলেন। চলো এবার গল্পটির নাম এমন অদ্ভুত কেন তার কারণ খুঁজতে গল্পটির মধ্যে উঁকি দেওয়া যাক। সহায়হরি চাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারকখুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, সহায়হরির পদবি কী ছিল, কিংবা সহায়হরি চাটুর্যে কোথা থেকে স্ত্রীকে ঘটি কিংবা বাটি চেয়েছিলেন, কিংবা প্রশ্ন আসতে পারে সহায়হরি চাটুর্যে ঘটি বা বাটি চেয়েছিলেন কেন, কারণ তারকখুড়ো গাছ কেটেছে, সেখান থেকে সে ভালো রস আনতে চায়। আবার প্রশ্ন আসতে পারে গাছ কেটেছে কে, কিংবা সহায়হরি কাকে খুড়ো বলে সম্বোধন করেছিলেন। এমনই এত প্রশ্ন আসতে পারে। এরপর দেখো, স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরিয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে গল্পটির সূচনাতে কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে, কিংবা
স্ত্রী অন্নপূর্ণা কোথায় বসে তেল মাখছিলেন? খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে। তিনি নারকেল তেলের বোতল থেকে কিসের দ্বারা তেল বার করছিলেন? ঝাঁটার কাঠি দ্বারা। এরপর দেখো, স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। এখান থেকে প্রশ্ন আসতে পারে, কাকে দেখে অন্নপূর্ণা তাড়াতাড়ি গায়ের কাপড় টেনে নিয়েছিলেন? স্বামী বা সহায় হরি চাটুর্যকে দেখে। এরপর প্রশ্ন আসতে পারে, বিন্দুমাত্র আগ্রহ দেখালেন না কি করতে? বাটি কিংবা ঘটি বাহির করে দিতে। সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, অগ্রবর্তী মানে এগিয়ে এসে বললেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোবে না? এখান থেকে প্রশ্ন আসতে পারে, তুমি তেল মেখে বুঝি ছোবে না, কি ছোঁয়ার কথা বলা হয়েছে? ওই বাটি কিংবা ঘটির কথা বলা হয়েছে। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? ঠাউরেছ শব্দের অর্থ হলো ভেবেছো বা কি ঠিক করেছো। এবার দেখো, স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসতে পারে, সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কিভাবে? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে। কারণ কি দেখো, ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। অব্যবহিত পূর্বে শব্দটির অর্থ হল ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ ঝড়ের আগে যেমনভাবে আকাশ একেবারে স্থির শান্ত হয়ে যায়, ঠিক তেমনি স্ত্রীর মুখে এমন শান্ত কথা শুনে সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছে। আর মরিয়া শব্দটির অর্থ হল বেপরোয়া হয়ে বা প্রবল বাধ্য হয়ে। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? আমতা আমতা শব্দের অর্থ হলো দ্বিধা ভরে বা একটু তোতলামির সুরে। দেখো, আমরা যতটুকু পড়েছি এটুকুর মধ্যে সহায় হরি এবং তার স্ত্রী অন্নপূর্ণার যে সাংসারিক পরিস্থিতি, তার কিছুটা হলেও আভাস আমরা পাচ্ছি। ক্রমশ নিচের দিকে আমরা যত পড়তে থাকবো ততই আমরা বুঝতে পারবো যে কেন সহায় হরির ওপর তার স্ত্রী এতটা রেগে আছে। দেখো, অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় যার ঘরে মেয়ে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? পূর্বাপেক্ষা শব্দটির অর্থ হলো আগের থেকেও। এই অংশটির মধ্য দিয়ে অন্নপূর্ণা বলতে চাইছে তার স্বামীকে যে এত বড় মেয়ে আমাদের বাড়িতে আছে, তা সত্ত্বেও তুমি কেমনভাবে শুধুই মাছ ধরে আর রস খেয়ে খেয়ে দিন কাটাও, সেটা তুমি বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? গুজব শব্দের অর্থ হলো মিথ্যা রটনা। সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। এখান থেকে প্রশ্ন আসতে পারে, গুজবের উত্তর কিংবা কি গুজব তা জানতে গেলে কাদের বাড়িতে যেতে হবে? চৌধুরীদের বাড়িতে যেতে হবে। এরপর কি বলছে শোনো, কেবল বাগদি দুলেপাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। বাগদি হলো এক ধরনের নিচু জাতি, আর দুলে হলো মূলত পালকি বাহক জাতি। তাদের পাড়াতে ঘুরে ঘুরেই জন্ম কাটালে, অর্থাৎ পুরো জীবনটা কাটিয়ে দিলে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভদ্রলোকের গায়ে কি করলে বাস করা যায় না? বাগদি বা দুলে পাড়ায় ঘুরে ঘুরে সময় কাটালে বা জন্ম কাটালে। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন। অন্নপূর্ণা পূর্ববৎ, পূর্ববৎ শব্দের অর্থ হলো আগের মতোই। পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, পুনর্বার মানে আবার বলে উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে। এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে, গায়ে কি গুজব রটেছে জানো? কোন গুজব? তাহলে এক ঘরে করে দেওয়ার গুজব সহায় হরিদের। আর একটি প্রশ্ন হতে পারে, কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে কোন সব কথা হয়েছে? সহায় হরিদের এক ঘরে করে দেওয়ার কথা হয়েছে।
একঘরে শব্দটির অর্থ হলো সমাজ থেকে বার করে দেওয়া। আমরা জানি আগেকার দিনে যে সমস্ত বিধবা নারী কিংবা সমাজের খুব নিচু শ্রেণীর মানুষরা থাকতো, তাদেরকে সমাজের মধ্যে থাকতে দেওয়া হতো না। তাদেরকে গ্রামের ধারের দিকে কিংবা গ্রাম থেকে একটু দূরে তাদেরকে বসবাস করতে হতো। তাদেরকে কোনো রকম সাহায্য কিংবা তাদের থেকে কোনো রকম সাহায্য নেওয়া হতো না। আর চণ্ডী মণ্ডপ শব্দটির অর্থ হলো চণ্ডী দেবীর ঠাকুরের দালান। সেখানেই গাঁয়ের সকলে মিলে আলোচনা করেছে সহায় হরিকে এবার একঘরে করে দেবে। তার কারণ কি? আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্চগণ্ড করা মেয়ে। তাহলে আমরা জানতে পারছি কেন তাদেরকে একঘরে করবে। তাদের বাড়ির যে মেয়ে, তার আশীর্বাদ হয়ে গেলেও তার বিয়ে দেওয়া হয়নি। উচ্চগণ্ড শব্দটির অর্থ হলো উৎসর্গ। তাদের মেয়ের আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে দেওয়া হয়নি, সেই কারণে এখানে সহায় হরি এবং অন্নপূর্ণার মেয়েকে উচ্চগণ্ড বলা হয়েছে। দেখো, এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, তার কারণ কি? তাদের বাড়িতে উচ্চগণ্ড করা মেয়ে রয়েছে। আর উচ্চগণ্ড কেন বলা হয়েছে সেটা বুঝতে পারলে, কারণ মেয়ের আশীর্বাদ হয়ে গেলেও তার বিয়ে দেওয়া হয়নি তাই। এরপর দেখো, গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। এই একই উত্তর হবে, কিন্তু আলাদা আলাদা ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো, গাঁয়ের কোনো কাজে সহায় হরিকে আর কেউ ডাকবে না কেন? কিংবা প্রশ্ন আসতে পারে, যাও, ভালোই হয়েছে তোমার, কি ভালো হয়েছে? নিচে আলাদা আলাদা 4টি অপশান থাকবে, তোমাদেরকে সঠিক উত্তরটি লিখতে হবে। এবার দেখো, সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, হেই, আমি বলি না জানি কি ব্যাপার, একঘরে সবাই একঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ! তাচ্ছিল্য শব্দটির অর্থ হলো অবজ্ঞা। সহায় হরি অবজ্ঞার ভাব প্রকাশ করে বললেন, না জানি কি ব্যাপার আমি ভেবেছিলাম, সবাই তো একঘরে করেই দিয়েছে, এবারে শুধু বাকি আছে গ্রামের কালীময় ঠাকুর। এই কথা শুনে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। তেলে বেগুনে জ্বলে ওঠা মানে প্রবল রাগ প্রকাশ করা। তিনি প্রবল রেগে বললেন, কেন, তোমাকে একঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? মাতব্বর শব্দের অর্থ হলো প্রভাবশালী বা মোড়ল গোছের। তারপর কি বলছে শোনো, চাল নেই, চুলো নেই, এক কড়ির মোড়দ নেই, চৌধুরীরা তোমায় একঘরে করবে, তার এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। এখানে দেখো, কড়ি শব্দের অর্থ হলো টাকা এবং মুরদ শব্দের অর্থ হলো সামর্থ্য। আর অন্নপূর্ণার মতে চৌধুরীরা সঙ্গত কারণেই সহায় হরিকে একঘরে করবে, কারণ তাদের বাড়িতে এত বড় ধাড়ি মেয়ে রয়েছে যার বিয়ে দেওয়া হয়নি। ধাড়ি মেয়ে অর্থাৎ বয়স্কা মেয়ে, যার বয়স হয়ে গেছে। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেওয়ার গা না কিছু, আমি কি যাব পাত্তর ঠিক করতে? এখান থেকে আমরা জানতে পাচ্ছি সহায় হরি এবং অন্নপূর্ণার বড় মেয়ের বয়স কত? 15 বছরের। বাইরে যতই কম বলে বেড়াক, মানুষের চোখ আছে, তারা বুঝতে পারে। পরিবার ও সংসারের প্রতি সহায় হরির উদাসীনতা লক্ষ্য করে অন্নপূর্ণা বলেছে যে আমি কি যাব পাত্তর ঠিক করতে? পাত্তর মানে পাত্র বা বিয়ের বর ঠিক করতে। এবার দেখো, সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। সশরীরে মানে তিনি নিজের শরীরে যতক্ষণ স্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর গলার এই চড়া মেজাজ কমবার কোনো সম্ভাবনা নেই সেটা বুঝতে পেরে দাওয়া থেকে অর্থাৎ উঠোন থেকে একটি কাঁসার বাটি উঠিয়ে নিয়ে খিড়কি দুয়ার অর্থাৎ বাড়ির পেছন দিকের দরজা লক্ষ্য করে তিনি যাত্রা করলেন, অর্থাৎ সেখান থেকে চলে যেতে চাইলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ওহ, এ যে। চলে যেতে যেতে হঠাৎ কিছু দেখে সহায় হরি থমকে গেছে এবং আনন্দপূর্ণভাবে সে বলছে যে, আরে খেন্তিমা, এসব আবার কোথা থেকে আনলি? এবার দেখো কি রয়েছে, 14-15 বছরের একটি মেয়ে
আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসতে পারে, যেমন ধরো 14-15 বছরের মেয়েটির হাতে কী ছিল? এক বোঝা পুঁই শাক। পুঁই ডাঁটাগুলি কী রকম? মোটা ও হলদে। পুঁই ডাঁটাগুলির হলদে চেহারা দেখলে কি মনে হয়? কারা তাদের উঠোনের পুঁই গাছগুলো উপড়িয়ে জঙ্গল তুলে দিয়েছিল? মেয়েটি তাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়ে আনিয়াছে। এরপর দেখো, ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। অর্থাৎ পেছনের ছোট ছোট মেয়েগুলোর হাতে পুঁই শাক ছাড়াও আরও কিছু রয়েছে। এরপর দেখো কি রয়েছে, সেই বড় মেয়েটির বিবরণ রয়েছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ও শান্ত। এই অংশটি তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে, কারণ খেন্তির শরীরের বর্ণনা রয়েছে, এখানে তার মুখশ্রীর বর্ণনা রয়েছে। ডাগর শব্দটির অর্থ হলো টানা টানা বা প্রসারিত। এখান থেকে ধরো প্রশ্ন এলো, বাতাসে উড়িতেছে কি? কৃষ্ণ ও অগোছালো মাথার চুলগুলি। এরপর দেখো কি রয়েছে, সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেফটি পিনটি কত টাকার, কিংবা সেফটি পিনটি কোন কাজে ব্যবহৃত হয়েছিল। এরপর দেখো, পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না। বলে, তোমার বাবার কাছে আর দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। এখানে পশ্চাদবর্তিনী শব্দের অর্থ হলো পিছনে রয়েছে এমন। বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন ধরো, খেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে নিয়ে এসেছিলেন? গয়াবুড়ির কাছ থেকে। তারপর গয়াবুড়ির কাছে খেন্তির বাবা কত টাকা ধার করেছিলেন, কিংবা খেন্তিকে পুঁই শাকগুলো কোথায় কে দিয়েছিলেন? ঘাটের ধারে রায় কাকা। দেখো, ভিডিওটি ইতিমধ্যেই বেশ বড়, প্রায় 18 মিনিটের হয়ে গেছে। তোমাদের সুবিধার জন্যই কয়েকটি অংশে, অথচ খুব দ্রুতই বাকি অংশগুলির ভিডিও পোস্ট করা হবে। তোমরা কতটা মনোযোগ দিয়ে শুনছো তা বোঝার জন্য আমি কিছু প্রশ্ন বলছি, তোমরা নিজেদের নাম সহ উত্তরগুলি লিখে পাঠাবে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। প্রশ্ন দুটি হলো, উচ্ছগণ্ড বা উচ্ছ গগু শব্দের অর্থ কী? দ্বিতীয় প্রশ্ন, ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরভাব মাত্র, ইহা বলতে কি বোঝানো হয়েছে? আজ এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।